ওই পার থেকে যে উস্কানিটা দেওয়া হয়েছিল সেই উস্কানি কেন দেওয়া হলো? দেখুন, উস্কানিটা এই জন্য আমি উস্কানিটা যেটা বললাম, এই উস্কানিটা একটা যেটা আজকে দেখছেন ওটা রিপিট হচ্ছে। আমরা যদি মনে করি 1971 পরে ভারতের জন্যেই তো আপনি যদি শুরু করলেন, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের সামরিক বাহিনী নেভি এয়ারফোর্সের জন্যে একটা নতুন দেশের জন্ম হয়েছিল 1971-এ। ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। সেটা যদি অস্বীকার করে যারা ধরুন র্যাডিক্যাল ফোর্সেস, তারা যদি এটাকে অস্বীকার করে বারবার, তাহলে তাদের এটা ভ্রান্তি। সেটা তো আমরা ভারতবাসী কিছু করতে পারবো। আমরা একটা নতুন দেশকে জন্ম দিয়েছিলাম, যেটা ইতিহাসের সত্য কথা। এবং যারা এটাকে মানে না, যারা আজকেও মানছে না, তারা পেছন দিক দিয়ে, সামনে তো আসার সাহস নেই, তারা পেছন দিক থেকে আজকেও ওই বিভ্রান্তিকালা উস্কানি দিচ্ছে, যাতে যে একটা বন্ধুত্ব, যে আমাদের একটা রিলেশনশিপ, যে কূটনৈতিক রিলেশনশিপ, সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি জানি আজ তাক বাংলায় প্রচুর বাংলাদেশ নাগরিক দেখেন, তাদের জানা উচিত আপনাদের ভারতবর্ষ সত্যি করে বন্ধু দেশ বলে মনে করে। কিন্তু আপনাদেরও মনে করতে হবে, আপনাদের যাদের স্পেশালি ইউথ, যাদের উস্কানি দিচ্ছে আজকের দিনেও, তাদের আপনারা এই সময় এসে গেছে আওয়াজ তোলার। এবং বাংলাদেশের আপনাদের সকাল থেকে সন্ধে অবধি যে ইকোনমি চলছে, তাদের 80 to 90% সাপোর্ট কিন্তু এই ভারতবর্ষের। একদমই। আপনি ভোরবেলা থেকে যে টুথপেস্ট ইউজ করেন, অথবা বোরোলিন লাগান, অথবা যে চাল খাচ্ছেন, অথবা আলু খাচ্ছেন, অথবা পেঁয়াজ যাচ্ছে, অথবা বিভিন্ন ওষুধ, যে আপনাদের যে স্পেশালাইজ মেডিসিন আপনাদের দেশে যেটা আপনারা ইম্পোর্ট করেন, সেটা কিন্তু ভারতবর্ষ থেকে। এমনকি মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, মডার্ন ডে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে এই কলকাতায় আসতে হয়। কলকাতা থেকে দেশের বিভিন্ন জায়গায়, চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় যেতে হয়। স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিতেও ভারতীয় সেনার ওপর বা বিএসএফের ওপর, সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর তৎকালীন বিডিআর এবং স্থানীয় মানুষের এক ভয়ঙ্কর হামলা বা আক্রমণ নেমে এসেছিল। অতর্কিতে হামলা চালানো হয়েছিল। এবং সেই সময় খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেই সময়ের কথা আমি বলছি সেটা 2001 সাল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যখন এই ইনসিডেন্টটা ঘটেছিল। যাদের ছবি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বা আপনারা যাদেরকে দেখছেন, সেই সময় তারা শহীদ হয়েছিলেন বিএসএফ জওয়ানরা। আমি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। যিনি এই বিষয়টা খুব ভালো করে বোঝাতে পারবেন আপনাদের, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে অনেক স্বাগত আজ তাক বাংলায়। থ্যাংক ইউ। আমি প্রথমেই একটা বিষয়ে আসবো স্যার, একটা বিষয়, সেটা হচ্ছে এই ইতিহাসটা, 2001 সালের এই ঘটনাটা, মানে এটা সেই সময় সংবাদ মাধ্যমকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আমরা পৃথিবীর ইতিহাসে যদি বর্বরতার একটা ইতিহাস দেখি, তাহলে এটা ছিল অন্যতম একটি। কি হয়েছিল স্যার? মানে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটা খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কারণ সীমান্তে যেরকম উত্তেজনা তৈরি হয়েছে, বিজিবির তরফ থেকে হুমকি আসছে, ওখানকার স্থানীয় মানুষরা ঢুকে পড়ছে এদেশে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ইতিহাসটা জানা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2001-এর কথা যেটা বললেন আপনি, সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর, আমরা যেটাকে বর্ডার বিএসএফ বলি, বর্ডার সিকিউরিটি ফোর্স, তার 16 জন জওয়ান অ্যাবাউট, সেই রাত্রিরে কিছু ঘটনা ঘটেছিল। আমরা সবাই জানি, এবং বিশেষ করে যারা দর্শক দেখছেন, প্রায় 70টা এনক্লেভ আছে। এনক্লেভটা কি? এনক্লেভটা হচ্ছে যেটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, বহু জায়গায় ভারতের যে লাইন, ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। তো এমন কয়েকটি গ্রাম আছে যেটা বাংলাদেশের, দেখলে মনে হবে বাংলাদেশের গ্রাম, কিন্তু তার ইন্টারন্যাশনাল বর্ডারটা কিন্তু ওটা এমনভাবে লাইনটা টানা আছে, সেটা কিন্তু ভারতের জায়গা। সেই একটি জায়গায় ভারত, মেঘালয়, আসাম এবং বাংলাদেশের একটি প্রান্তে, একটি বর্ডারে একটা ছোট্ট গ্রাম আছে,
যে যাদের নিয়ে আজ আমরা আলোচনা করছি, সেই গ্রামে 2001-এ ওই গ্রামটির নাম একটু আমাদের দর্শকদের এবারে বলে দিই। সেই গ্রামটির নাম হচ্ছে গিয়ে বড়াইবাড়ি, যেটি মানে বাংলাদেশের এই মুহূর্তে এবং মানে মানে সীমান্ত লাগোয়া একদম অসমের কাছে। তো সেইখানে এবার আপনি যে কথা দিয়ে শুরু করলেন, 1971-এ ঠিক ওই জায়গাতে মুক্তি বাহিনীর একটা বড় ফোর্সকে ভারতীয় সেনা সামরিক বাহিনী তাদের ট্রেনিং দিত ওই জায়গাটাতে। এবং বিশেষ করে ওই জায়গাটা সবসময় ভারত এবং বাংলাদেশ মেনেই নিয়েছিল ওই জায়গাটা, ওই গ্রামটা এটা ভারতের সংলগ্ন শুধু নয়, এটা ভারতেরই, কারণ তার ইন্টারন্যাশনাল বর্ডার ওই গ্রামের পরের থেকে হয়েছে। এটা একটা বিতর্কিত হয়েছিল এই 2001-এ, যখন এই বিএসএফ 300-350 সৈনিক এরা যখন ক্রস করেছিল, তারপর কিছু একটা ঘটনা ওখানে ঘটেছিল। বিভিন্ন গ্রাম থেকে সাধারণ যারা বাংলাদেশি নাগরিক, তাদের যা আজকে যেরমভাবে তাদের পেছন দিকে প্রভোগ করা হয়েছিল, সেদিনকেও একইভাবে প্রভোগ করা হয়েছিল এবং অস্ত্রশস্ত্র কিছুভাবে দেয়া হয়েছিল সাধারণ বাংলাদেশিদের। কে দিয়েছিল? এই বিডিআররা দিয়েছিল। তারপরে কিছু ঘটনা হয়ে যাবার পর যে আমরা যেটা জেনেছি, পরে 15 থেকে 16 জন সেখানে প্রাণ হারায় এবং এটা খুবই দুঃখজনক। কিন্তু তারপরে তাদের নীরবভাবে নিথর সব আমরা সেটাভাবে অ্যাকসেপ্ট করেছিলাম। এবং দর্শকরা যারা আজকে দেখছেন এই আজ তাক বাংলা, মনে রাখবেন, যদি সেই 2001-এর এই দিনের কথা মনে থাকে সবার, তাহলে আপনারাই আমার ভাই যেটা বলে শুরু করলো, পুরো পৃথিবী বিস্মিত হয়ে গেছিল। একটা বাঁশের ওপর একটি বিএসএফ সৈনিকের, ঠিক যেমন একটা শুয়োরকে মেরে ঝুলিয়ে নিয়ে যায়, সেরমভাবে একটা সৈনিককে ঝুলিয়ে এই বিডিআর হ্যান্ডওভার করেছিল বিএসএফকে। এত নৃশংসভাবে তাদের খুন করা হয়েছিল। এই একইভাবে আজকে আমরা যেরকম দেখছি, তখনকার দিনেও সেই একই জামায়াত, একইভাবে সেই রাজাকারদের যে ফোর্স ছিল। আমি ঠিক এই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। যেরকম জানা যায়, মানে হিস্ট্রি পড়ে যেটা জানা যায়, সেটা হচ্ছে সেই সময় 300-350 যেরকম আপনি বললেন বিএসএফ প্যারামিলিটারি ট্রুপ তারা সেখানে ক্রস করেছিল। এবারে প্রথমত মানে অতজন, এবং জানা যায় যে সেখানে আমার কথাটা ভুল, ওটা আমাদেরই জায়গা, এনক্লেভে গেছিল। এবং সেই জায়গায় দেখুন 300-350 জওয়ান সেখানে রয়েছেন, তার মানে তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা চাইলে অতর্কিত হামলা চালাতে পারতেন নিজেদের বাঁচাবার জন্য। ঠিক এই জায়গায় বোঝা দরকার যে ভারতীয় সেনা বা ভারতীয় সুরক্ষা বাহিনীতে যারা রয়েছেন তারা কতটা সহনশীল।